প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির বিশেষ আয়োজন স্টার কাস্টে। বরাবরের মতো আমি সজল খান থাকছি আপনাদের সাথে, এবং আমার সাথে আজ যিনি উপস্থিত আছেন তিনি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের একজন প্রিয় মুখ। তিনি জয় চৌধুরী। তবে তার নামের সাথে আরও একটি পদবি যুক্ত হয়েছে। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। জয় ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। চলচ্চিত্রের একজন নায়ক, তিনি এখন চলচ্চিত্রের একজন সাধারণ সম্পাদক, অর্থাৎ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। বিষয়টি কেমন লাগছে? অবশ্যই এই বিষয়টি ভালো লাগছে। এটাও একটা সার্থকতার ব্যাপার। আমি যেহেতু একজন চলচ্চিত্র অভিনেতা, আমি চলচ্চিত্রকে ভালোবাসি। এটাই আমার ধ্যান জ্ঞান, এটাই আমার পেশা। সে পেশাগতভাবে আমার যে শিল্পীরা যারা আছেন, আমার অনেক সিনিয়র আছেন, আমার বয়সী যারা আছেন, তাদের সেবা করতে পারছি। তাদের অ্যাসোসিয়েশনের আমি এখন জেনারেল সেক্রেটারি। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এবং আমি সৌভাগ্যের ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে আমি আমার আর্টিস্টদেরকে সেবা করার জায়গাটা পেয়েছি। জয় চৌধুরীকে আমরা দেখেছি যে গেল কয়েকটা মাস বেশ পরিশ্রম করতে, মানে দৌড়ঝাঁপ, তারপর হচ্ছে যে প্রচারণা, অবশেষে সেই সাফল্য, যেদিন সফল হলেন, কেমন লাগলো সেই দিনটি? সবাই তো আসলে সাফল্যতা অর্জন করার জন্যই দৌড়ায়। আল্লাহ পাক কারোর ভাগ্যে রাখে, কারোর ভাগ্যে রাখে না। বাট সবাই আমরা চেষ্টা করি। হয়তো চেষ্টার ভিতরেও কম বেশি থেকে যাই। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিলাম। আমি এর আগেও 3বার নির্বাচিত হয়েছিলাম। আমার এবার মনে হয়েছিল যে এবার আমার জন্য আমার সমস্ত মেম্বাররা চাচ্ছে আমি জেনারেল সেক্রেটারি হই। যার জন্য আপনি জানেন কিনা জানি না, প্রায় 16 থেকে 17 জন মানুষ সেটার জন্য রোজা রেখেছে। কেউ মসজিদে টাকা মানত করেছে, কেউ, যদি এগুলো বলা ঠিক না, কেউ মাজারে সিন্নি দিয়েছে। এগুলো তারা করেছে। তা এগুলো নিশ্চয়ই করেছে আমাকে ভালোবেসে। আর এমন একটা জায়গায় ইন্ডাস্ট্রিতে যে কাউকে যদি কারোর প্রয়োজন না হয় তখন তাকে কেউ মনে রাখে না। তা সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমার মেম্বাররা আমাকে ভালোবাসে এবং তাদের পাশে আমাকে দরকার, যার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে আমাকে জয়লাভ করানোর জন্য। আচ্ছা জয় ভাই, সফলতা, এই ওয়ার্ডটার সাথে আমরা সবাই পরিচিত, তবে সফলতার একটা পিছনের গল্প থাকে, অনেকের জীবনে অনেক রকমের স্ট্রাগল থাকে। আমি একটু জানতে চাই যে জয় চৌধুরীর নামের পিছনের গল্পটা কেমন ছিল, যে মানে যখন সে জয় চৌধুরী হয়নি। অ্যাকচুয়ালি জয় চৌধুরী হয়নি। আমি আমার নিজের লাইফে আমি অনেক সার্থক ছিলাম। আমি আমার পরিবার, খেলাধুলা, একটা ডানপিটে একটা ছেলে, ইউনিভার্সিটিতে যাওয়া, সেখান থেকে তো মনে হচ্ছেন দীপজল চাচু, উনি আমাকে একটা জগতে নিয়ে চলে আসলো। বাংলা চলচ্চিত্রকে আমি ছোটোবেলা থেকেই ভালোবাসি, বাংলা ছবি দেখতে পছন্দ করি। কিন্তু এই স্বপ্নের জগতে আমি এসে আবার স্বপ্ন দেখব বা আমাকে দেখে অন্যরা স্বপ্ন দেখবে, এই জগতে আসলে আসার কোনো পরিকল্পনা কখনোই আমার ছিল না। আমাকে এই স্বপ্নটা দেখিয়েছেন মনোহর হোসেন দীপজল সাহেব। উনি আমাকে ইন্ডাস্ট্রিতে এনেছেন আর আমাকে হিরো বানাবেন, এটা ওনারও একটা স্বপ্ন ছিল। তা সেক্ষেত্রে ওনার স্বপ্ন পূরণের জন্য হলেও আমি ওনাকে সাপোর্ট দিয়েছি, যদিও আমার কাছে মনে হয়েছে এই জায়গাটা আসলে সবার জন্য না। এই জায়গাটাতে আসলে আপনার এডুকেটেড মানুষের জন্য না, কারণ এই জায়গাতে থাকতে গেলে আপনাকে নিজেকে অনেক বেশি ছোট করতে হবে, অনেক বেশি চামচামু করতে হবে। কিছু কিছু জায়গা আছে, এগুলো করতে হবে আপনাকে। তা সেক্ষেত্রে আমার মনে হলো জায়গাটা আমার না। বাট মনে হচ্ছেন দীপজল সাহেব চাচু, ওনার স্বপ্ন ছিল আমাকে বানাবে হিরো। স্বপ্নটা পূরণ করার জন্য আমি হিরো হয়েছি। পরে অনেক বড় একটা গ্যাপও ছিল। পরে কেন যেন মনে হলো ইন্ডাস্ট্রি সবাই তো এমন না, ভালো মন্দ মিডিয়েই মানুষ। তখন আমার ভালো মানুষের দেখা পেলাম অনেক। তখন মনে হলো ইন্ডাস্ট্রিটা আমার। তখন থেকে হাঁটি হাঁটি পা পা করতে করতে একটা ছবি, দুইটা ছবি করতে করতে আমার 24 মুভিজ হয়ে গেছে, 18 মুভিজ রিলিজড। তা সেক্ষেত্রে আর ফারুক ভাই, দীপজল সাহেব, মিশা ভাই, আমাদের জায়েদ ভাই, মূলত এই 4 জনের ইয়েতেই আমার শিল্পী সমিতিতে আসা সর্বপ্রথম। আচ্ছা। আরও অনেক আগে। তখন থেকে আমি বরাবরই পাশ করে আসছি, বরাবরই আমি আমার মেম্বারদের ভালোবাসা পেয়ে আসছি। আমি চ্যালেঞ্জে যেতেও পছন্দ করি, যে আমি তার সঙ্গে আমি এটা চ্যালেঞ্জে যাব, ফাইটে চ্যালেঞ্জে যাব, মডার্ন ড্যান্সে চ্যালেঞ্জে যাব, আমি চাইলে যেতে পারি, আমি সেটা ফিল করতে পারি। বাট আমার কাছে মনে হয়েছে আমাদের পরিবেশটা ভালো নাই।
আমরা ইয়াং জেনারেশন যারা আছে দেখেন না, আমাদের পরবর্তী জেনারেশন কিন্তু এখনো তৈরি হয়নি। সো আমাদেরই কাজ করতে হবে আগামী 2, 4, 5 বছর 10 বছর যা আছে। তাহলে বোঝা যাচ্ছে যে আপনার কথা থেকে যে আক্ষেপের জায়গা আছে কেরিয়ার নিয়ে, তবে ব্যক্তিগত জীবনে আক্ষেপের জায়গা আছে কিনা সেটাও জানার চেষ্টা করব ছোট একটি বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন স্টার কাস্ট, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, থাকুন বিজয় টিভির পর্দায়। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিজয় টিভির পর্দায়। আপনারা দেখছেন স্টার কাস্ট এবং আমার সাথে আছেন জয় চৌধুরী। আর জয় ভাই, কথা হচ্ছিল বিরতির আগে আক্ষেপ নিয়ে। যেহেতু কেরিয়ারের কিছু আক্ষেপ ছিল, তবে ব্যক্তিগত জীবনে কোনো আক্ষেপ আছে কিনা সেটাও একটু জানার চেষ্টা করব। তবে তার আগে প্রেম নিয়ে একটু জানতে চাই। জয় চৌধুরী মানে জীবনের এই লম্বা জার্নিতে প্রেম কতবার করেছে? প্রেম এখন যেহেতু আমার সংসার, আমার বাচ্চা, আমার প্রেম ভালোবাসা এখন এদেরকে নিয়েই। আর অতীতে তো আসলে প্রতিটা মানুষের লাইফেই প্রেম ভালোবাসা থাকে, কেউ ঊর্ধ্বে না এটার। আর সে যদি প্রেম ভালোবাসায় তার লাইফে না থাকে তাহলে তো সে স্বাভাবিক না, অস্বাভাবিক মানুষ। তা সেক্ষেত্রে আমি একজন স্বাভাবিক মানুষ। লাইফে অনেকবার প্রেম আসছে, অনেকবার স্যাক্রিফাইস হয়েছে, অনেকবার ভালোবাসা ভুলে গেছি। এটাই হয় মানুষের লাইফে। আর কলেজ লাইফ, স্কুল লাইফ, ইউনিভার্সিটি লাইফে আপনার প্রেমটা তো দেখার উপরেই প্রেম চলে আসে। একজনকে দেখলো, ভালো লাগলো, ভালো লাগা থেকে প্রেমটা চলে আসে। এখন রিয়েলাইজ করি যে না, আসলে ওগুলো আমার প্রেম ছিল না, ওগুলো সবই ভালোবাসা ছিল, ভালো লাগা ছিল। বিষয়টা এরকম আর কি। মানে এটা নিয়ে কখনো কোনো আক্ষেপ হয়েছে যে না, না। ও আমার জীবনে হলে ভালোই হতো বা এরকম? না, এরকম এরকম যখন হয়েছে, যখন মনে হয়েছে যে এরকম হওয়া উচিত ছিল, বাট এখন মনে হয় যে না, ওটা ঠিক ছিল, এখন যেটা আছে এটাই ঠিক আছে আর কি। বিষয়টা এরকম আর কি, না হওয়াটাই ভালো ছিল, এরকম মনে হয় মাঝে মাঝে। আচ্ছা, যেহেতু চলচ্চিত্র অঙ্গনের মানুষ, আবার আরেকজন আপনার জীবন সঙ্গী সেও চলচ্চিত্র অঙ্গনের মানুষ, রোমান আনিয়ারের কথা বলছি। এই এই যে আপনার সাথে তার জার্নিটা, শুরুটা কি কেমন ছিল? শুরুটা বলতে সে আমাদের একই জায়গায়, আমাদের ফ্যামিলি মেম্বারের মতো, আমার কাজিন সে। আমার এমন না যে চলচ্চিত্র থেকে তার সাথে আমার রিলেশন, এরকম কিছু না। শুরুটা তো নর্মালি ছিল আর কি। অ্যাকচুয়ালি আমাদের প্রেম হয়নি কখনো, আমাদের ডিরেক্ট বিয়ে হয়ে গেছে আর কি, এরকম আর কি। আমরা কখনো প্রেম করতে হবে, ফুচকা খেতে হবে, রিক্সায় ঘুরতে হবে, এরকম কখনো হয়নি। ডিরেক্ট পছন্দ হয়েছে একজন আরেকজনের, দেন বিয়ে। আর জয় ভাই, সব থেকে জীবনে ভয় পান কাকে? আমি সব থেকে জীবনে ভয় পাই স্বার্থপর মানুষকে। স্বার্থপর মানুষকে। আর আমি আমার লাইফে কখনোই আমি স্বার্থপর না। আমার লাইফে আমি যার জন্য বুক দিই, তার জন্য বুকটা সর্বোচ্চ দিয়ে দিই। যার জন্য পিঠ দিই, তাকে আমি ক্ষমা করতে পছন্দ করি। আমি সবসময় ক্ষমা করতে মানুষকে পছন্দ করি। যে আমি দেখেছি যে লোকটা আমার জন্য অনেক কিছু করতেছে, যে লোকটা আমার পিছনে আমাকে ছুরি মারতেছে, সেই লোকটা সামনে আসার পরে না আমি অ্যাক্টিং করতে পারি না। আমি সামনে আসার পরে আমার যেটা হয় সেটা আমি সরাসরি তার সঙ্গে, আমি জানি আপনি আমার সঙ্গে, আমি আপনাকে মাফ করে দিছি, আমি এটা বলতে পছন্দ করি। আমি অলওয়েজ মাফ করতে পছন্দ করি। আর এটা অনেক বড় একটা সুন্নত আমার কাছে মনে হয়, যেটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। আর আমার লাইফে বেশিরভাগ মানুষকেই পেয়েছি যারা সবসময় আমাকে ব্যবহার করে, যারা মন থেকে স্যাক্রিফাইস মাইন্ডের না, যারা মনে করে না যে জয়ের মাইন্ড যেমন আমার মাইন্ড তেমন হওয়া উচিত। সো এই জায়গাটাতে আমি লাইফের প্রত্যেকটা টাইমে আনসাকসেস। আমি লাইফে যতগুলো মানুষ আমার লাইফে আসছে, হাতে গোনা 2-1 ছাড়া 80% মানুষ, 90% মানুষই শুধু আমাকে ব্যবহার করছে। সো আমার লাইফে এটা সব থেকে বড় একটা খারাপ দিক, যে আমি খুব অল্পতে একজন মানুষকে বিলিভ করে বসি, এবং আমি তার অল্পতে অনেক বেশি বিশ্বস্ততা অর্জন করতে পারি, যার জন্য সেই জায়গাটা আমাকে অপব্যবহার করে আর কি। আমি যদি টাইপের কথা বলি যে এই ক্যাটাগরির মানুষরা বেশি কষ্ট পায়, মানে ভালো মানুষ যারা, অনেকেই বলেন যে গুরুজনদের কাছে যেটা আমরা শুনেছি, সেটার সাথে আপনি কতটুকু একমত যে আসলে কি ভালো যারা বেশি হৃদয়? না, আমি গুরুজনরা যেটা বলছে, ওনারা তো নিশ্চয়ই কোনো না কোনোভাবে তাদের বাস্তব লাইফকে নির্বাচন করে বা নির্ধারণ করে সেই জিনিসগুলা পাইছে আর কি। তা সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে বর্তমান জামানাতে আপনি যদি কোনো জিনিস দেখেও চুপ করে থাকেন, তখন আপনাকে মনে করবে আপনি হচ্ছে বোকা, কিন্তু আপনি বোকা না। কিন্তু হ্যাঁ, আপনার ভদ্রতাটা ওটাই যে আপনি জিনিসটাকে জানেন, জেনেও নিজেকে কন্ট্রোল করতেছেন, এটা হচ্ছে আপনার ভদ্রতা। হ্যাঁ, কিন্তু অন্যরা সেটাকে বোকা মনে করে যে আমি তোকে চিট করে ফেলছি, ও তো বোঝে না এই জিনিসটা।
এত বোকা। এই জিনিসটা না এখন মানে ওনারা বুঝতে চায় না যে ভদ্রতা মানেই বোকা না, ভদ্ররাও যে চালাক হয় এটা ওনারা জানে না আর কি। তো এই জিনিসটা আমাদের উচিত না। আমাদের সবসময় প্রোটেস্ট করা উচিত ভালো মন্দ নিয়ে, কারণ এখনকার জামানা চুপ থাকার জামানা এখন আর নাই। আপনাকে কথা বলতে হবে, না হলে মিথ্যা মানুষটা কথা বলে জোর করে একজন সত্যি মানুষকে হারিয়ে দেবে। সো আপনাকে অবশ্যই কথা বলতে হবে, আপনাকে আপনাকে আপনার সত্যটা প্রমাণ করতে হবে। কারণ মিথ্যা যেহেতু যুদ্ধ করে তার মিথ্যাটাকে সত্য বানানোর ট্রাই করে, তাহলে আপনি সত্য হয়ে কেন আপনি যুদ্ধ করে সত্যটাকে সত্য বানাবেন না? সো আমাদের এখন প্রবলেম হয়ে গেছে, আমরা যারা ভদ্র, যারা ভালো থাকতে চাই, যারা মানুষদেরকে নিয়ে ভালো থাকতে চাই, তাদেরকে ভালো রাখতে চাই, আমরা সব সময় চাই থাক স্যাক্রিফাইস করতে চাই, থাক বাদ দিই, সবাই মিলে একসাথে থাকি, থাক দূর একটা এটাই নায়া ধরলেই বাকি, থাক ও হ্যাপি তো হ্যাপি থাকুক। কিন্তু এটা উচিত না। এটা উচিত যখনই আপনি করবেন তখনই ওই লোক আপনার ঘাড়ে পরে উঠে পাড়াবে, তখন এই মানুষগুলোকে নিয়ে আপনি ভালো থাকতে পারবেন না, আপনি নিজেও ভালো থাকতে পারবেন না। সো প্রত্যেকটা জিনিস সত্য এবং যে জিনিসটা আপনাকে মানুষের কাছে প্রেজেন্ট করলে আপনি সহ 10 জন মানুষ ভালো থাকতে পারবেন, এই জিনিসটা অবশ্যই মিথ্যার ঘাড়ে পরে পাড়া দিয়ে আপনাকে সত্যটা প্রুভ করতে হবে, নাহলে মিথ্যা আপনাকে মেরে ফেলবে। আপনি যেটা বললেন যে ভদ্রতা বজায় রেখে আমরা অনেক সময় চুপ থাকি, এটা এখন আর উচিত না, যে বলা উচিত না। হ্যাঁ। তো ব্যক্তি জীবনের কথা যদি বলি, যে অনেক স্বামী স্ত্রীর মধ্যেও তো অনেক বিষয় আসে, যে অনেক সময় স্ত্রী রেগে না যায়, সে কারণে হয়তো হাজব্যান্ড চুপ থাকাই আসলে ওই পন্থায় অবলম্বন করে। সেক্ষেত্রে আপনি আসলে কি করেন? না, অ্যাকচুয়ালি সংসার লাইফটা টোটালটাই স্যাক্রিফাইস লাইফ। কখনো আপনি স্যাক্রিফাইস করবেন, কখনো আপনার ওয়াইফ স্যাক্রিফাইস করবে, কখনো আপনার সন্তান স্যাক্রিফাইস করবে, কখনো একটা পুরুষ মানুষ যখন দেখেন যখন বড় হয়ে যায়, বড় হয়ে যাওয়ার আগ পর্যন্ত মা বাবা পর্যন্ত চলে, যখন সে বিয়ে করে ফেলে তখন তার মা বাবাকেও চিন্তা করতে হয়, ওয়াইফকে চিন্তা করতে হয়, ফিউচার চিন্তা করতে হয়, তার সন্তানকে নিয়ে চিন্তা করতে হয়, তার পরিবারের সবাইকে নিয়ে চিন্তা করতে হয়। সো পৃথিবীতে আমার মনে হয় একটা পুরুষ মানুষের উপরে যে পরিমাণে বোঝা থাকে, এরকম বোঝার মানে মহিলাদের উপরে থাকে না, আমার যা ধারণা আর কি। আর একটা ছেলে যখন বিয়ে করে, যখন বাবা হয়, তখন লাইফটাতে তারা লাইফে আনন্দ বলতে কিছু থাকে না, তখন লাইফটা যন্ত্র হয়ে যায়, মৃত্যু পর্যন্ত তাকে এই যন্ত্রের ভিতর দিয়েই তাকে বাঁচতে হয়। তাই এই জায়গাগুলোকে আপনাকে কোথাও না কোথাও আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস করতে না পারলে আপনি আপনার লাইফে কখনোই এই বর্তমান সময়টাকে আপনি এনজয় করতে পারবেন না। আর এনজয় করতে না পারলে মায়ের সঙ্গে ঝগড়া বাঁধবে, ওয়াইফের সঙ্গে ঝগড়া বাঁধবে, বাচ্চাকে অতিরিক্ত শাসন করবেন, নিজেকে ফ্রাস্ট্রেটেড করে ফেলবেন। তা সেক্ষেত্রে স্যাক্রিফাইস মাইন্ডের হতে হবে। ঠিক আছে, ও এটা করছে, এটাকে স্যাক্রিফাইস করা যায়, স্যাক্রিফাইস করে দেন। আপনি যখন একটা জিনিস স্যাক্রিফাইস করবেন তখন ওই মানে বিপরীত পক্ষ থেকেও আপনার ওয়াইফও চিন্তা করবে, থাকো স্যাক্রিফাইস করতেছে, আমি কেন এটা স্যাক্রিফাইস করবো না। কোনো কিছু নিয়ে যখন আলোচনা হবে, সমালোচনা হবে, তখন দুই পক্ষ অ্যাডজাস্ট হয়ে একটা সিদ্ধান্তে আসা উচিত। যদি দেখা যায় যে না, একজনকে একটু স্যাক্রিফাইস করলে আমাদের সম্পর্কটা ভালো থাকছে, রিলেশনটা ভালো থাকছে, সংসারটা ভালো থাকছে, তাহলে সেখানে স্যাক্রিফাইস করা উচিত। পুরুষের জীবনটা আসলে অনেক স্যাক্রিফাইজিংই বলা চলে, প্রভাব বিস্তার করে সবাই। তবে ব্যক্তি জীবনে আপনার জীবনে সব থেকে বড় প্রভাব কে ফেলেছিল সেটা একটু জানার চেষ্টা করব, তবে ছোট একটি বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন স্টার কাস্ট, আমার সাথে আছেন জয় চৌধুরী। তার না বলা আরও গল্প জানবো, তবে ছোট একটি বিরতির পর। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্টার কাস্টে। আজ আমার সাথে আছেন চিত্রনায়ক জয় চৌধুরী। অনেকেই তো প্রভাব বিস্তার করে মানুষের জীবনে। আপনার জীবনে আসলে কি মনে আছে যে কে সব থেকে বেশি প্রভাব ফেলেছে? প্রভাব বলতে গেলে আমার ধ্যান জ্ঞান মিলিয়ে মনে হয়েছে যে যাকে যে আমার ভালোর জন্য সব কিছু চিন্তা করে, সেটা হচ্ছে আমার আম্মু। সর্বপ্রথম আমার আম্মুই সর্বপ্রথম। আমার মনে হয়েছে যে আমার সব ভালোর সব কিছুর মূলে হচ্ছে আমার আম্মু, আমার আব্বু। তারপরে তো লাইফে আসলো আমার ওয়াইফ। আচ্ছা, আমার লাইফটা এখন টোটালটাই প্রভাব বিস্তার করতেছে আমার বাচ্চা আর কি। অনেকেই বলেন যে আসলে সন্তান হয়ে গেলে স্ত্রীর প্রতি আসলে মনোযোগটা কমে যায়। আসলে মানে আপনার দৃষ্টিভঙ্গিতে আসলে কি মনে হয়? না না, আপনার কি এটা এমন হয়েছে? চ্যাপ্টার তো আলাদা। হ্যাঁ, স্ত্রীর প্রতি না, এটা ভুল ধারণা। এটা তো সবাই বলে, অনেকে বলে যে স্বামীর হ্যাঁ। প্রতিও
কমে যায় আর কি। না, আসলে এটা এমন একটা সম্পর্ক, এটা একটা অবিচ্ছেদ্য একটা সম্পর্ক। ভালোবাসাটা তো তখন আর নিজেদের একজন আরেকজনের প্রতি থাকে না, তখন ভালোবাসাটা টোটালটাই চলে আসে বাচ্চার উপরে। সো তাকে এক্সট্রা টেক কেয়ার করতে গেলে তো আমাকে এইগুলো মেনটেন করতেই হবে। আপনাকে যদি 26 বছর বয়সে বা 25 বছর বয়সে একটা সন্তান যখন বিয়ে করবে, তখন তার মা বাবা তাকে 25 বছর লালন পালন করতে কতটা কষ্ট, কতটা শ্রম, কতটা পরিশ্রম তাদেরকে দিতে হয়েছে। তা সেক্ষেত্রে আমি একটা মেয়ে এসেই আমি বিয়ে করেই আমার হাজব্যান্ডকে নিয়ে আমি আলাদা সংসার করছি, এটা আসলে পারিবারিক কোনো মিল বন্ধন হয় না কখনোই। আমার এখান থেকে আমার বাচ্চাটা পারিবারিকভাবে সে ভালোবাসাটা থেকে বঞ্চিত হবে। একজন দাদা, একজন দাদি, তাদের ভালোবাসাটা অর্জন করাটা, তাদের পাশে থাকাটা, এটা অনেক বড় গর্বের বিষয়, অনেক বড় সৌভাগ্যের বিষয়। আমরা যারা এই জায়গাটাতে পাইনি বা সময় সুযোগ করে ওঠে নাই বিধে আমরা জানি। আমার কাছে মনে হয় প্রতিটা পরিবারের মহিলা মানুষদেরকে তাদের উচিত অন্তত পারিবারিকভাবে একত্রিত থেকে তার বাচ্চাকে শিষ্টাচার শেখানো, দাদা দাদির কাছ থেকে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা থেকে যাতে বঞ্চিত না করা যায়। আমি খুব কম বয়সে বা আমার ছোট ভাই খুব কম বয়সে আমরা আমার বাবাকে হারিয়েছি। বাবার ভালোবাসাটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা আমি যখন বাবা হয়েছি তখন বুঝতে পারছি। মানুষের হায়াত মৌতের কথা তো বলা যায় না। আমার বাচ্চাকে চাই যে আমি যতক্ষণ বেঁচে আছি পরিপূর্ণভাবে তাকে ভালোবাসাটা দিয়ে যেতে, এবং আমার তার লাইফে যাতে খুব সুন্দর সুন্দর মুহূর্তগুলো তার লাইফে স্মৃতি হয়ে থাকে। কারণ আমি জানি না আমি কখন মারা যাব। আমার বাচ্চাটা যাতে, আমি আমার বাবাকে হারিয়ে যে কষ্টটা পেয়েছি, আমার বাচ্চাটা যাতে অনেক সুন্দর সুন্দর স্মৃতি তার লাইফে আমি দিয়ে যেতে পারি। আমার কাছে এটা মনে হয়েছে আর কি। কখনো একাকিত্ব মনে হয়েছে যে কখনো যে আমি আসলে সব আশেপাশে সবাই আছে কিন্তু আমি আসলে একা, এরকম কখনো ফিল হয়েছে? হ্যাঁ, না অ্যাকচুয়ালি এরকম ফিল হয়নি আর কি আমার এখন পর্যন্ত। বাট আমার বাবাকে অনেক বেশি মিস করি। এটা আমার মানে অনেক বেশি মিস করি আব্বুকে আর কি, বিষয়টা এরকম। জয় ভাই, একটু আবার একটু ইন্ডাস্ট্রিতে ফিরে যেতে চাই, যেহেতু চলচ্চিত্রের একজন নায়ক, চলচ্চিত্র করেছেন অনেকগুলো। আমরা ইদানিংকালে আপনাকে আসলে ওভাবে চলচ্চিত্রে পাচ্ছি না। এই জায়গাটা আপনার কখনো কোনো আপসেট হয়েছে কিনা যে আসলে মন মতো কাজ পাচ্ছেন না, নাকি নাকি আসলে নিজে থেকেই করছেন না? না অ্যাকচুয়ালি আমাদের ইন্ডাস্ট্রিতে যে পরিমাণে কাজ হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল কাজ যেটা, আমার ইন্ডাস্ট্রির বাইরে কারোর সঙ্গে ওরকম রিলেশন নাই। ইন্ডাস্ট্রিতে যে কাজগুলো হচ্ছে সে কাজগুলোর ভিতরে তো ইয়ারলি তো আমার কাজটাই মোটামুটি সাকিব ভাইয়ের পরে আমার কাজটাই আসতেছে বেশি। আমরা ছাড়া তো আর ইন্ডাস্ট্রির হিরো বলতে গেলে আর কাউকে তো আর, আমি, রোশান, বাপ্পি, এই তো আপাতত আছে আর কি। আরও বেশ কিছু হিরো আছে যারা আমাদের থেকে সিনিয়র আর কি একটু। তো একদম আমাদের টিমের ভিতরে তো আমরা যারা কাজ করছি, তা তো আমাদের গত বছরও তো আমার 3টা ছবি রিলিজ হলো, এবছর হলে একটা ছবি রিলিজ হয়ে গেছে, আর একটা ছবির সংখ্যাই তো কম, ছবি রিলিজ হবে কোন জায়গা থেকে। আগে যেমন এক বছরে একটা হিরো প্রায় 10-12টা করে ছবি করে ফেলতে পারতো হিসাবে, এখন তো সেটা কোনো অপশন নাই। এখন বছরে 2-3টা ছবি করতে হয়, তারপরও আবার বেছে বেছে ছবি করতে হয়। সব ধরনের ছবি তো আবার চাইলেও ধরা যায় না। তা সেক্ষেত্রে আমার কাছে আমার মনে হয় আমি হ্যাপি। কারণ ছবি যদি সংখ্যা অনেক হতো, অনেক বড় বড় ছবি ইন্ডাস্ট্রিতে হতো, তাহলে একটা চিন্তা করা যেত। এই ইন্ডাস্ট্রিতে বড় ছবি তো বলতে গেলে নাই, ভালো ছবি একদমই হচ্ছে না। তারপর হাতে গোনা 2-4টা ছবি যা হচ্ছে তা তো আমরা নিজেরা যারা আছি আমরাই করতেছি আর কি, ইন্ডাস্ট্রির বাইরে কেউ তো আর করছে না। জয় ভাই, অনুষ্ঠানের শেষ পর্যায়ে যেহেতু আপনার এই জার্নিতে অসংখ্য স্টোরি তৈরি হয়েছে, সামনের স্টোরিগুলো ভালো হোক সেটাই আমার কামনা রইল। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, বিজয় টিভির এই সেটে বসে আমরা বাংলা চলচ্চিত্র, এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের ভালোবাসার একটা জায়গা। এই ঐতিহ্য আমাদের সবার রক্ষা করার দায়িত্ব। আমরা অনেক চেষ্টা করি ভাই, আপনারা জব করেন, আমরা আসলে এখান থেকে অনেক টাকা পয়সা পাই এরকম কোনো কিন্তু কিছু না, শুধু ভালোবেসেই আমরা আছি। আমরা চাইলে অন্য কোথাও জব করতে পারতাম। সো আমরা এন্টারটেন দেওয়ার জন্য ট্রাই করি। হয়তো কোনোটা আপনার কাছে ভালো লাগে, হয়তো কোনোটা আপনার কাছে ভালো লাগে না, বাট মানে শিষ্টাচার, মনুষ্যত্ববোধ, ভালোবাসা, সম্মান জানানো, এটা পারিবারিক দিক থেকে আসে, নিজের দিক থেকে আসে, আল্লাহ পাকের দিক থেকে আসে। তা সেক্ষেত্রে আমি মনে করব যে আপনারা কখনো কাউকে অসম্মান করে কথা বলবেন না। আপনি একটা জিনিস চিন্তা করবেন যে আপনি যখন একজন মানুষকে অসম্মান করবেন,
আরেকজন মানুষ কিন্তু রেডি হয়ে আছে আপনাকে অসম্মান করার জন্য, এটা আল্লাহর তরফ থেকেই হয়ে যাবে। সো কি দরকার ভাই একজন মানুষকে আরেকজন মানুষকে ছোট করার? কোনো দরকার নাই তো। পরিবারকে ভালোবাসেন, পরিবারের মানুষদেরকে ভালোবাসেন, সবাইকে মাপ করতে দিতে মাপ করে দিতে পছন্দ করেন। আমি মাপ করতে পছন্দ করি। সো সেক্ষেত্রে দেখবেন লাইফে আল্লাহ পাক সব কিছু অনেক সহজ করে দিয়েছে। না হলে আল্লাহ পাক আমাকে যতটুকু দিয়েছে আমি এতটা হ্যাপি হয়েছি যে এত পর্যন্ত আসার কথা আমার না, তারপরও আমি এসেছি শুধু আপনাদের ভালোবাসায়, আপনাদের সম্মানে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে ভালোবেসে আমার পাশে রাখতে। যে আমাকে গালি দিয়েছে আমিও তাকে অলওয়েজ মাফ করে দিতে পছন্দ করি। সো মাফ করাটা মহৎ গুণ। আপনারা সবসময় মাফ করতে পছন্দ করবেন, সবার পাশে দাঁড়াবেন। আপনি যতটুকু সামর্থ্য আছে সবাইকে নিয়ে ভালোভাবে বাঁচার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সজল ভাই, ভালো থাকবেন। জয় ভাই, যেহেতু স্টার কাস্টে এসেছেন এবং সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার এই জীবনের জার্নিটা অর্থাৎ আপনার স্টোরিটা আরও সুন্দর হোক, সেই কামনায় রইল। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আপনারা দেখছিলেন স্টার কাস্ট। আজ আমার সাথে ছিলেন জয় চৌধুরী। আগামী পর্বে নতুন কোনো তারার সাথে আমি সজল খান থাকব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিজয় টিভির পর্দায় থাকবেন।